হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। তো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন আনসার নিয়ে চলে এসেছি। এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রত্যেকটি কোশ্চেন আনসার অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই খাতায় নোট করে নেবে। তো দেখো, আজকের আলোচনা পর্বের ফার্স্ট কোশ্চেন, বসু বিজ্ঞান মন্দির এর প্রতিষ্ঠাতা কে? চারটে অপশান রয়েছে, দেখো। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, ব্রিটিশ সরকার, ডেভিড হেয়ার। তো বসু বিজ্ঞান মন্দির এর প্রতিষ্ঠাতা হলেন জগদীশচন্দ্র বসু, অর্থাৎ অপশান বি হবে সঠিক আনসার। আর তোমরা অবশ্যই মনে রাখবে, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, দেশবন্ধু বা দেশবন্ধু নামে কে পরিচিত? খান আব্দুল গফ্ফার খান, সরোজিনী নাইডু, চিত্তরঞ্জন দাস, সর্দার বল্লভভাই প্যাটেল। তো দেশবন্ধু নামে পরিচিত যিনি, তিনি হলেন চিত্তরঞ্জন দাস, অর্থাৎ অপশান সি হবে সঠিক আনসার। খান আব্দুল গফ্ফার খান ইনি সীমান্ত গান্ধী নামে পরিচিত, তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, টিভি এর আবিষ্কারক কে? অপশানগুলো দেখো। অপশান এতে রয়েছে জন এল বেয়ার্ড, বিতে রয়েছে মার্কনি, সিতে রয়েছে জেমস ওয়াট, ডিতে রয়েছে আইজ্যাক নিউটন। তো টিভি এর আবিষ্কারক হলেন, অর্থাৎ টিভি যিনি আবিষ্কার করেছেন তিনি হলেন জন এল বেয়ার্ড। তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ আমি শুধুমাত্র এখানে যে কোশ্চেন আনসারগুলো রয়েছে সেগুলোই নয়, পাশাপাশি কিছু এক্সট্রা ডেটাও তোমাদের দিয়ে দেব। দেখো, টিভি এর আবিষ্কারক হলেন জন এল বেয়ার্ড। দ্বিতীয় অপশান যেটি রয়েছে মার্কনি, তো তোমরা মনে রাখবে মার্কনি হলেন রেডিওর আবিষ্কারক। তাহলে রেডিও আবিষ্কার করেছেন কে? মার্কনি রেডিও আবিষ্কার করেছেন। জেমস ওয়াট, এটা আমরা সকলেই জানি, জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছেন। আর আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক। এগুলো তোমরা লিখে নেবে। কোশ্চেন নাম্বার 4 দেখো, প্রথম বিশ্বযুদ্ধ মোট কতদিন ধরে চলেছিল? আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে। তো 1914 থেকে 1918 পর্যন্ত এই যুদ্ধ চলেছিল। দেখো অপশানগুলো, প্রায় 4 বছর, প্রায় 5 বছর, প্রায় 6 বছর, প্রায় 7 বছর। তো প্রথম বিশ্বযুদ্ধ প্রায় 4 বছর ধরে চলেছিল। তোমরা মনে রাখবে অপশান এ হবে সঠিক আনসার, প্রায় 4 বছর। আমি তোমাদের ডেটটা বলে দিচ্ছি। 1914 সালের 28শে জুলাই থেকে 1918 সালের 11ই নভেম্বর অবধি হয়েছিল। তাহলে 1914 সালের 28শে জুলাই থেকে 1918 সালের 11ই নভেম্বর পর্যন্ত, অর্থাৎ মোট 4 বছর 133 দিন এই যুদ্ধ চলেছিল। 4 বছর 133 দিন। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? ময়ূরেশ্বর, দার্জিলিং, আন্টার্কটিকা, আসানসোল। তো এ প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে সেটি হলো দার্জিলিং। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক আনসার, দার্জিলিং। অপশানে যদি সান্দাকফু থাকে তাহলে অবশ্যই সান্দাকফুটা তোমরা উত্তর করবে। নেক্সট কোশ্চেন দেখো, ভুটানের রাজধানী কোনটি? ঢাকা, থিম্পু, কাঠমান্ডু,
নাকি ইসলামাবাদ? এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, থিম্পু। তাহলে ভুটানের রাজধানী হলো থিম্পু। এখানে অন্যান্য যে অপশানগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। অপশান এতে রয়েছে ঢাকা। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। কাঠমান্ডু, কাঠমান্ডু নেপালের রাজধানী। আর ইসলামাবাদ হলো পাকিস্তানের রাজধানী। জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী কোনটি? অপশানগুলো দেখো, শ্রীনগর, জম্মু, কাশ্মীর, উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর হবে অপশান এ, শ্রীনগর। জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হলো শ্রীনগর, আর শীতকালীন রাজধানী জম্মু। তোমরা মনে রাখবে, শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু। নেক্সট দেখো, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে হন? লক্ষ্মীবাই, নানা সাহেব, মঙ্গল পাণ্ডে, কুনওয়ার সিং। তো ইনারা প্রত্যেকেই সিপাহী বিদ্রোহের শহীদ হয়েছিলেন। ইনাদের মধ্যে প্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি হলেন মঙ্গল পাণ্ডে, অর্থাৎ অপশান সি হবে সঠিক আনসার। তাহলে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে। আয়ন শব্দের অর্থ কি? দেখো অপশানগুলো, দিন, ক্ষুদ্র দেশ, মৃতের দেশ, পথ। তো আয়ন শব্দের অর্থ হলো পথ, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক আনসার। আয়ন শব্দের অর্থ পথ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো নেক্সট কোশ্চেন দেখো, ইকতা প্রথা বিলোপ করেন কে? ইকতা প্রথা বিলোপ করেন কে? অপশানগুলো দেখো, শেরশাহ, আলাউদ্দিন খুলজি, শিবাজি, আলেকজান্ডার। সঠিক উত্তর হবে অপশান বি, আলাউদ্দিন খলজি বা আলাউদ্দিন খিলজি। ইনি ইকতা প্রথা বিলোপ করেছিলেন। তোমরা পাশাপাশি মনে রাখবে, রেশনিং প্রথা, দাগ ও হুলিয়া প্রথা, বাজার দর নিয়ন্ত্রণ, জিজিয়া, জাকাত ইত্যাদি ব্যবস্থাগুলো তিনি কিন্তু করেছিলেন, বিলোপ করেছিলেন ইকতা প্রথা, পাশাপাশি রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন, দাগ হুলিয়া প্রথা চালু করেছিলেন। তো এগুলো তোমরা অবশ্যই মনে রেখো। কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ, জেমস ওয়াট, জেমস লং, উপরিউক্ত কেউই নন। তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, জেমস প্রিন্সেপ। ইনি অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন। তাহলে অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন? জেমস প্রিন্সেপ। আর তোমরা মনে রাখবে, ইনি 1837-এ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন, 1837 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন দেখো, মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির কে বলেছিলেন? ক্যানিং, ডালহৌসি, চার্চিল, ভিনসেন্ট স্মিথ। তো মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির আখ্যা দিয়েছিলেন। এখানে দেখো অন্যান্য যে অপশানগুলো রয়েছে, ভিনসেন্ট স্মিথ। আমরা জানি ভিনসেন্ট স্মিথ ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন। তোমরা মনে রাখবে বা নোট করে নিতে পারো, ভিনসেন্ট স্মিথ ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছিলেন। আর ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন কে? ভিনসেন্ট স্মিথ। খুব ভালোভাবে মনে রেখো, তোমরা এগুলো অবশ্যই খাতায় নোট করে নিও। নেক্সট কোশ্চেন দেখো, রূপশ্রী প্রকল্প
কত সালে চালু হয়? 2015, 2016, 2017 নাকি 2018? তো এ প্রকল্প চালু হয়েছিল 2018 খ্রিস্টাব্দে। তাহলে 2018-তে রূপশ্রী প্রকল্প চালু হয়েছিল। মেয়েদের বিয়ের জন্য 25,000 টাকা করে এই প্রকল্প অনুযায়ী দেওয়া হয়। মেয়েদের বিয়ের জন্য 25,000 টাকা করে দেওয়া হয়। আশা করি সকলেই তোমরা জানো। নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আত্মজীবনী হলো জীবন স্মৃতি, ছেলেবেলা, উভয়ই সঠিক, উপরের কোনোটিই নয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি এবং ছেলেবেলা দুটোই। তাহলে অপশান সি হবে সঠিক আনসার, উভয়ই সঠিক। সন্ধ্যা তারা নামে কোন গ্রহ পরিচিত? বুধ, শুক্র, পৃথিবী নাকি মঙ্গল? তো সন্ধ্যা তারা নামে যে গ্রহটি পরিচিত সেটি হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহ সন্ধ্যা তারা নামে পরিচিত, তোমরা মনে রেখো। স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি? স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে, অর্থাৎ অপশান সি হবে সঠিক আনসার। স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। কোশ্চেন নাম্বার 17 দেখো, আকবরনামা গ্রন্থের রচয়িতা কে? গুলবদন বেগম, আবুল ফজল, বাবর নাকি জাহাঙ্গীর? যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে গ্রন্থের নাম বা গ্রন্থ রচয়িতার নাম অবশ্যই তোমরা দেখবে পেয়ে যাবে। তো এই সমস্ত গ্রন্থগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে। আকবরনামা গ্রন্থের রচয়িতা হলেন আবুল ফজল, অর্থাৎ অপশান বি হবে সঠিক আনসার। এছাড়া দেখো, গুলবদন বেগম ইনি হলেন হুমায়ুন নামা গ্রন্থের লেখিকা গুলবদন বেগম। নেক্সট দেখো, বাবর রয়েছে। তো বাবর হলেন তুজুকি বাবরি গ্রন্থের রচয়িতা। তুজুকি বাবরি, আমি সবগুলো লিখছি না, তোমরা একটু খাতায় নোট করে নিও। তুজুকি বাবরি গ্রন্থের রচয়িতা হলেন বাবর। আর জাহাঙ্গীর হলেন তুজুকি জাহাঙ্গীরি গ্রন্থের রচয়িতা। তুজুকি জাহাঙ্গীরি গ্রন্থের রচয়িতা। বুদ্ধ শব্দের অর্থ কি? দেখো অপশানগুলো, বুদ্ধ শব্দের অর্থ কি? নবজাগরণ, জগতের প্রধান, জ্ঞানী নাকি প্রভু? বুদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞানী। বুদ্ধ শব্দের অর্থ কি বললাম বন্ধুরা? জ্ঞানী। নেক্সট দেখো, ব্যাঙের গমন অঙ্গ কোনটি? দেখো অপশানগুলো, হাত, পা, সিটি নাকি পাখনা? সঠিক আনসার হবে পা। ব্যাঙের গমন অঙ্গ হলো পা। আর ব্যাঙের যে গমন পদ্ধতি সেটিকে বলা হয় লিপিং, সুইমিং, ক্রলিং। লিপিংও বলা হয়, সুইমিং ক্রলিংও বলা হয়। এছাড়া দেখো, সিটি হচ্ছে কেঁচোর গমনাঙ্গ। তোমরা অবশ্যই মনে রেখো, কেঁচোর গমনাঙ্গের নাম হচ্ছে সিটি। পাখনা আমরা জানি মাছের গমনাঙ্গ। পাখনা মাছের গমনাঙ্গ। আজকের আলোচনা পর্বের লাস্ট কোশ্চেন দেখো, মানব দেহের একটি মিশ্র গ্রন্থি হলো অগ্ন্যাশয়, থাইরয়েড, অ্যাড্রিনালিন, কোনোটিই নয়। সঠিক আনসার অগ্ন্যাশয়। মানব দেহের একটি মিশ্র গ্রন্থি হলো অগ্ন্যাশয়। তো বন্ধুরা, আমি যে সমস্ত কোশ্চেন আনসারগুলো আলোচনা করলাম প্রত্যেকটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে ভালোভাবে ভিডিওটি দেখে নিও এবং প্রয়োজনীয় তথ্যগুলো অবশ্যই খাতায় নোট করে নিও।
আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলের পূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। আশা করি তোমরা উপকৃত হবে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।